দিতে হবে মশলা। মশলা কি ওটা কি ধনের গুঁড়ো দাও না জিরের গুঁড়ো দাও লাউ চিংড়িতে? লাউ কালো জিরে ফোড়ন দেয়। হ্যাঁ, আর দুধ কখন দাও? শুক্তো তো তোমার দেখিতে হবে কতখানি দিতে হবে আমার লড়াই জীবনের কলিনে কাদা ধন নয় মান নয় বাইরে যদি কাউকে বলে ছুঁড়েছে তারা তেল দেবে, সর্ষের তেল, হ্যাঁ তেল দেবে, কালো জিরে দেবে, তার মধ্যে চিংড়ি মাছ মশলাটা যেটা দিতে হয়, হলুদ, লঙ্কা, লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে নাড়াচাড়া করে নুন মিষ্টি দিয়ে তারপরে তো দেখবে। দুধ দেয় না লাউ চিংড়িতে? দুধ দুধ লাউ চিংড়ি না দুধ ঠিক আছে। শুক্তো আলু
কেমন ওই ছোট 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 মশলা তরকারি আর কি, বেগুন কুমড়ো। পাড়া কেউ গেছিস তখন সবাই ছোট ছিল। ও কত ছোট ছিল। नातनी है सॉरी, हाँ दादू राइट। ভেতরে সব কেটে বাদ দেবো, অপারেশনটা দেখানো একদিন বসো পেশেন্টের সঙ্গে। বাড়ির আশেপাশে তার আগে বলেছে আমাদের বাড়ির আশেপাশে নিউ ব্রিড হ্যাজ কাম, নিউ ব্রিড সেটাই আমার সকলে একসাথে হয়েছে আজকে একটা বিশেষ দিনে। আমরা সবাই জানি রিজনটা কি। কেউ কারোর কাছে মনি, কারোর কাছে মামনি, তো সর্বোপরি যাদের কাছে মা, আমি আজকে সবাইকে একটা রিকোয়েস্ট করবো যে সবাই যদি চান মনির সাথে যা যা স্মৃতি আছে যদি এসে কেউ কিছু বলেন তো খুব ভালো। তো সর্বোপরি যাদের কাছে মা, আমি পিসিমণিকে বলবো সবচেয়ে আগে আসতে, এসে তুমি আজকে এই দিনটা তুমি শুরু করো। আসো।
আমি কিন্তু আমি আসার পর কাঁদিনি একবার। যাওয়ার সময় আমি কেঁদেছি। আমি চেয়েছিলাম মা যেন আমার ওপর এত ভরসা মার, যে ছোট ভাইকে মার পর আমি একটু খুশি দিতে পারবো, সেই আশায় আমি যে ঠিক সময় পৌঁছতে পেরেছি, মার হাতটা ধরেছি, মাকে আশ্বস্ত করতে পেরেছি, এটা মার বড় আশীর্বাদ। আর এই আশীর্বাদটুকু যেন মা আমায় সারা জীবন দেন। ভাইটা যেন ভালো থাকে, আমার সব প্রিয়জনরা যেন ভালো থাকে, মার কাছে এটাই প্রার্থনা। আর তোমরা সবাই তাই প্রার্থনা। আমার বড় পিসি কল্যাণী সেনগুপ্ত, আমার মানি, গত 10ই জুন চলে গেলেন অনন্তের পথে, আমার অনেকখানি ছোটোবেলার সঙ্গে করে নিয়ে। হাতিবাগান বৃন্দাবন বোস লেনের বাড়ি, যেখানে মানির কাছে যেতাম ছোটোবেলায়, সেই বাড়িটি নিজেই এক রহস্যময় চরিত্র। একতলার দরজা দিয়ে ঢুকেই পিসেমশার বৈঠকখানা কাম চেম্বার, যেই ঘরের মাঝে টেবিল ঘিরে অনেকগুলো চেয়ার, তার মধ্যে দেওয়ালের দিকের একটি বিশেষ চেয়ার পিসেমশায়ের, চারদিকে দেওয়াল জুড়ে আলমারি, আর সেই আলমারিগুলোয় লাল ফিতে বাঁধা অসংখ্য কেস ফাইল। বৈঠকখানা ঘর পেরিয়ে ভিতর বাড়ির উঠোন, যার একদিকে ঘোরানো সিঁড়ি বিয়ে দোতলায় শোয়ার ঘরগুলোতে যাওয়া যায়, আরেকদিকে একটি বড় রান্নাঘর কাম খাওয়ার ঘর, যে রান্নাঘরে দীপান্বিতা কালী পুজোর আয়োজন করতে দেখেছি মানিকে। নানান ধরনের পিঠে পায়েস বানাতেন মানি। মানির হাতে বানানো সেই পিঠের স্বাদ স্বর্গীয়। মানির হাতের শুক্তো পর্যন্ত অত্যন্ত ভালো খেতে হতো। পিসেমশাইকে মানি নিজের হাতে থালা সাজিয়ে যত্ন করে খেতে দিচ্ছেন, সেই স্মৃতি রয়েছে আমার। এত সুন্দর করে সাজিয়ে যত্ন করে খেতে দিতেন মানি, আমি মুগ্ধ হয়ে দেখতাম। যে কোনো কাজ অসম্ভব নান্দনিকভাবে করার এক আশ্চর্য ক্ষমতা ছিল মানির। সেলাই, বাটিক, সমস্ত রকমের কাজে নিজের শিল্পী সত্তার ছাপ রেখেছেন মানি। সঞ্চয়িতার বহু কবিতা কণ্ঠস্থ ছিল মানির। শতবর্ষের অভিজ্ঞতার ভার স্মৃতিশক্তির উপর আঘাত হানলেও রবীন্দ্রনাথের কবিতা মানির মননকে ছেড়ে যায়নি। মানির অসংখ্য গুণের মধ্যে সামান্য কিছু গুণের উল্লেখ করলাম মাত্র। মানি আমার ঠাকুরদা দাদাসোনার 5 মেয়ে 2 ছেলে, এই 7 সন্তানের মধ্যে জ্যেষ্ঠতম। মানিকে নিয়ে আমাদের গর্বের সীমা পরিসীমা নেই। 100 বৎসর অতিক্রম করে নিজের পরবর্তী 3 প্রজন্মের সকলকে প্রতিষ্ঠিত দেখে যেতে পারলেন মানি। মানির এই দীর্ঘ যাপনের সিংহভাগ কৃতিত্ব মানির ছেলে, মেয়ে, নাতি, নাতনি সকলের। তাদের সবাইকে অন্তর থেকে কৃতজ্ঞতা জানালাম। বুবু দিদি, জামাইবাবু বাবুদা, 2 দাদা বাবিদা খুচুদা, ভাগ্নে পিকু, ভাগ্নি রুমু, ভাগ্নে বউ কিরণ, ভাগ্নি জামাই দেব, মানির শ্বশুরবাড়ির সূত্রে যারা আছেন সেই আত্মীয়দের সকলের কথা বলতে চাই। তাদের সকলের জন্য অনেক শুভকামনা রইল। নমস্কার। আর আমার মায়ের কথা কিছু বলতে গেলে আমি কোনো কথাই বলতে পারি না, কারণ আমার সমস্ত যখন পিকু এই হোশ সামালা বাংলা কি যখন আমি আমার আস্তে আস্তে উপলব্ধি, যখন থেকে আমার উপলব্ধি জ্ঞান হলো, তখন থেকেই মাকে আমি, আমার দিদি, আমার দাদা সবাই মাকে জড়িয়ে ধরলাম। একটা খুব মজার কথা আমার এখন মনে আসছে। আমি ছোটবেলায় খুব দুষ্টু ছিলাম, আর আমার দাদা ছিল চুপ, কিন্তু ওকে আমরা বলতাম মিসচিভাস, চুপ শয়তান। ও চুপচাপ বদমাশি করতো। তো একবার কি হলো, যত মানে কি দুষ্টুমি সবটাই আমি করতাম, তো আমার খুব বদনাম হতো। আর দাদা হয়তো দুষ্টুমি করেও ওর নামে কিছু লাগতো না, দোষ। তো আমার বন্ধু ছিল, আমাদের নেক্সট ডোর নেবার, ও একবার এলো আমাদের বাড়িতে, আমরা খেলবো বলে ওকে আটকে রেখেছি। দাদা ওকে যেতে দিচ্ছে না,
আর ও বাড়ি যাবে, ওর বাবা মা বকবে ওকে, তখন ও দাদা ওর চটি দুটো নিয়ে জলের ট্যাঙ্কির মধ্যে ফেলে দিল। সেই দোষটা লাগলো আমার ওপরে, দাদা বললো না কি যে ও করেছে। হ্যাঁ, তো মা আমাকে একদিনই জুতো পেটা করেছিল। এবং দাদা তো ভালো ছেলে, দাদাকে নিয়ে মা পাশে শুলো। আর আমাকে মা শাস্তি দিয়েছে। ভালো কথা বল, শাস্তি দিয়ে শেষ করলি। মা আমাকে শাস্তি দিলেন, বললেন তুমি আমার পাশে শোবে না, দেয়ালে মুখ করে শো। দাদা মা কাছে কি শুলো, অনেকক্ষণ আমি কাঁদলাম। মা তখন রিয়েলাইজ করলো যেটা আমি করিনি। দাদাকে মা বললো, ভাবি তুমি করেছো? ও চুপ করেছিল। মা বললো তুমি যাও ছাদে গিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকো। তো আমি কাঁদছি, এই জন্য এই কথাটা আমি এখনো মাকে বলতাম। মা চলে যাবার আগেও মাকে বলতাম। মা না চোখ দিয়ে জল পড়তো আর বলতো আমাকে ক্ষমা করো। আমার মা এরকম ছিল। আমাদের যাকে নিয়ে বলার কথা বলা হচ্ছে তাকে নিয়ে কি বলবো সেটাই তো ভেবে পাই না, বলে তো শেষ করা যাবে না। মানে আমাদের মামনি মানে আমাদের একটা বিরাট জায়গা। বিশেষ করে আমরা বৃন্দাবন বসলেনে মামনি যখন থাকতো, আমরা হরিহু স্ট্রিটে থাকতাম, আমার শ্বশুরবাড়ি। আমার তো যাওয়ার জায়গায় একটাই ছিল মামনি, দৌড়ে দৌড়ে মামনির কাছে চলে যেতাম। বিশেষ করে শনিবার যখন আমার অফিস ছুটি হতো তাড়াতাড়ি, আমি মামনির কাছে গিয়ে ভাত খেতাম। এগুলো ভীষণ মানে এগুলোর এত স্মৃতি হয়ে থাকে। তারপরে আমার ছেলের কথা আমি কি বলবো, আমার ছেলে যেদিন নার্সিংহোমে হওয়ার পর যেদিন বাড়িতে আসবে সেদিন আমার মা আনতে যায়নি, সেদিন মামনি আমার ছেলেকে কোলে করে নিয়ে এসেছিল। আর আমার ছেলে ওই গলিতে খেলতো, ওই বাড়ি হচ্ছে নিজের বাড়ি, ওখানে মামনি ওকে বিকেলবেলা খেলে টেলে রুটি ক্ষীর মামনির কাছে বাঁধা খেয়ে বাড়ি ফিরতে, মানে আমি আর কিছু বাড়িতে খেতে দিতাম না। সেই জন্য আমাদের কাছে একটা মামনি মানে একটা অন্য রকম জিনিস, যাকে আমরা মানে মা। আর আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি, মানে মামনি মানে বড় আমাদের মা, এটাই আমরা ভাবতাম। সে আমাদের সবাই বলে দিন মা কাকিমা বলে আলাদা কিছু ছিল না, সবাই আমাদের মা। এইটাই, এই ফিলিংসটা আমাদের মধ্যে ছিল, এখনো আছে আর থাকবেও, বরাবর থাকবে। মামনি শেষের দিকে আমি যেতে পারতাম না, আমার শারীরিক অক্ষমতার জন্য মামনিকে সবসময় দেখতে যেতে পারতাম না। মামনির ডিমেনশিয়া, মামনি অনেক ভুলে যেত, কিন্তু সেটাকে কি সুন্দরভাবে ম্যানেজ করতো। গেলেই বলতো বলো তো আমি কে। আমি যখন বলতাম মামনি আমি কে, তখন বলে তুমি বলো তো আমি কে। মানে এইরকম করে ঘুরিয়ে আমার কাছ থেকে আদায় করতো যে আমি কে, আমার নামটা জানার জন্য। এরকম মানে কিছু বলে মামনির কবিতা, মামনির বাটিকের কাজ, মামনির সেলাই, এগুলো তো আমরা কখনো ভুলবো না, ভুলতে পারি না। আর এই সময় মামনিকে যে আমরা এতদিন পেয়েছি, আমাদের মা কাকিমা সমাজ স্থানীয় সবাই চলে যাওয়ার পরে মামনিকে যে আমরা পেয়েছি এতদিন, সেটাই আমাদের একটা বিরাট ভগবানের আশীর্বাদ। মামনির কাছে এইটাই বলি, মামনি তুমি আমাদের ওপর থেকে আশীর্বাদ করো, আমরা যেন সবাই মিলে ভালো থাকতে পারি।
সুখে থাকতে পারি। আর খুচুটাকে তুমি দেখো, ও তো তুমি জগৎ ছিলে, আমি তোমাকে হারিয়ে ওর যে কি কষ্ট সেটা আমার চোখের সামনে তো দেখতে পাচ্ছি। তুমি ওকে ভালো রেখো, আমার জন্য ভালো থাকে, সুস্থ থাকে। তুমি আমাদের সবাই প্রণাম নিও। তোমার দূরে চলে গিয়ে তোমাদের আশীর্বাদের হাত যেন আমাদের মাথার উপর থাকে না, এটাই আশা করি। নমস্কার। Touched every one of us. The life of my grandmother, the woman we so lovingly called Moni. For me, Shona and Moni were the very definition of unconditional love. From my earliest childhood, they were the trees beneath whose branches we always knew we would find shelter. No matter what, the shade was there for us. So much of whom I am, I owe to them. My first lessons about India, about our history, about the world itself, all of it came from them. It was they who taught me about our culture, about our roots, who we are and where we come from. And Moni, of course, fed us with the choicest of delicacies. The breakfasts, the lunches, the dinners I had at her place have never been replaced by anything I have eaten since. Even now, whenever I find myself in Kolkata, I long for those dishes. No restaurant, no kitchen has ever quite measured up. We used to wait all year for the summer vacations just for the chance to visit them. And when they came to visit us during the pujas, it was like a bonus, a gift. I remember accompanying them to historical and religious places as a child, listening to their stories, soaking it all in. Those journeys enriched us in ways I am still discovering. In their own quiet way, they also taught us how to reason with life, how to meet it with patience and grace. As we grew older, we tried our best to give back even a fraction of that joy, to take them out, to show them new places, to repay in small ways the love they had poured into us. I feel fortunate that we could take Shona to a few of his favorite places before his untimely passing. And with Moni, we made it a point to keep visiting her whenever we could, and occasionally bringing her to Delhi, taking her out, simply being with her. I was also lucky to be able to take her to Mumbai and show her around, and watching her face lighting up the way it always did. By then she had grown forgetful, but that took nothing away from the joy of it. Sitting beside her, listening to her stories, answering the same questions again and again, those were some of the most heartwarming moments of my life. Moni was quite possibly the only person I have ever known to have come off a ventilator not once but twice. She had such an urge to live. She simply did not want to be separated from any one of us. It was our generation's great privilege to celebrate her 100th birthday, a milestone so few people are ever blessed to reach. A full century of life, of love, of giving. I saw her on the 9th of May. She was hale and hearty, and we sat and chatted for a little over an hour. Little did I know that would be the last time, but I will carry that hour with me always. Shona and Moni give us everything. Their love, their wisdom, their stories, their warmth. And so even now, they have not truly left us. Both Shona and Moni will live with us for a long time as we live. Thank you, Moni, for all of it. কিংবা আমার শ্বশুর মশাই, কিংবা আমাদের খুড়শ্বশুর শাশুড়ি, কেউ কিন্তু আলাদা ছিলেন না।
আমি যখনই এসেছি আমি সবসময় মামনিকে নিয়ে আমাদের বলার কিছু নেই, কেন আমরা ছোটবেলা থেকে আমরা একটা যৌথ পরিবারে বাস করতাম। আমরা বাবা কাকা সবাইকে নিয়ে, তা টুকরো টুকরো স্মৃতি এখন সেগুলো মনে পড়ে। মামনির কাছে অনেক আবদার করেছিলাম, মামনি খুব ভালো পিঠে বানাতে পারত। আমি চাইতাম আমি একটু খেতে ভালোবাসতাম, তো মামনি সেইগুলো অনেক আজকে পিঠে, পাটিসাপটা, চুষি পিঠে এগুলো সব খাওয়াতো। এছাড়াও মামনি কুলের আচার যখন ছাদে শুকো দিত, আমরা যখন চান করে উঠে প্রত্যেকেই ছাদে যেতাম। আমি চুরি করে কুলের আচারটা মামনির ওই বয়াম থেকে নিয়ে নিতাম, কুলে খেতাম যাতে কেউ টেন না পায়। তো এরকম করে হয়েছে। তা মামনি আমাদের কাছে মা মনি, মানে আমাদের কাছে প্রত্যেকেই, আমরা তো কাকা কাকিমা জেঠিমা, মামনি তো সবচেয়ে বড় বউ। মামনিকে আমি যখনই আমার মায়ের উপর একটু রাগ করেছি আমি দৌড়ে যেতাম মামনির কাছে। মামনি বুঝতে পারতো আমার মুখ চোখ দেখে। মামনি বললো ঠিক আছে তুই আমার কাছে খাবি, আমাকে ভাত ডাল সবকিছুই খাওয়াতো। অনেক স্মৃতি মামনি আর জেঠুকে নিয়ে। জেঠু আমাকে খুব খুব ভালোবাসত। মামনি জেঠুর প্রচুর আশীর্বাদ আমি পেয়েছি, মামনিরও পেয়েছি। আমার আর কিছু বলার নেই মামনিকে নিয়ে। মামনির এই শব্দ 100 বছর পূরণ করে সেখানেও আমরা গেছিলাম, সবাই আনন্দ ফুর্তি করেছি। এতটা আমি ভাবতে পারিনি কিন্তু যে আমি আবার ভেবেছিলাম যে মামনি ঠিক ফিরে আসবে, কিন্তু সেটা আর হলো না। যেখানেই থাকুক মামনি শান্তিতে থাকুক, ভালো থাকুক, এইটুকুনি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। শরীর ছিলেন কিন্তু আমাকে ভীষণই ভালোবাসতেন। যখনই দরকার হয়েছে কুচুদা আমাকে ফোন করে বলেছে সুজাতা মার শরীর খারাপ, মাকে ভর্তি করতে হবে, তুমি চলে এসো। না কদিন আগে যখন লাস্ট পড়ে গেল মাসিমণি, নাক ফাটালো, স্টিচ করতে নিয়ে গেছে কুচুদা, সেখানেও চিৎকার সুজাতা সুজাতা করে। আমি কিন্তু ওনার মানে কি বলবো বোনের ছেলের বউ, কিন্তু আমাকে এতটাই উনি স্নেহ করতেন, এতটাই ভালোবাসতেন। আর যতটুকু বলবো সেটাও কম বলা হবে মাসিমণির সম্পর্কে। মাসিমণি গেলে যে এত খুশি হতো, এত খুশি হতো, এই বয়সেও আমাকে বলতো তোমরা আসবে আমি রান্না করে তোমাদের খাওয়াবো। সে কোনোদিনও ভাবতে পারতো না যে সে যে কিছু পারে না করতে, সেটা সে কোনোদিনও মনে করেনি। আমার আর কিছু বলার নেই, আমি চেষ্টা করেছিলাম কিন্তু এইবার তার মাসিমণিকে পারলাম না বাড়ি ফিরিয়ে আনতে, এটাই মানে একটা দুঃখ রয়ে গেল। মাসিমণি যেখানেই থাকো তুমি ভালো থেকো, এই প্রার্থনাই করি। ধন্যবাদ। আমি জানি না, এটা আমার ধৃষ্টতা। মামনি আমার কাছে একটা বিশাল বিশাল অনুপ্রেরণা। আমার জীবনে সুখ দুঃখ, জীবনে না মানুষের যত রকমের অসুবিধাই আসুক না কেন তার মধ্যে এগিয়ে চলা, মামনিকে আমি তাই বলতাম যে মামনি তুমি আমাদের কাছে একটা অনুপ্রেরণা। মামনি ছিল ভীষণ জীবন শক্তিতে ভরপুর। কখনো মামনিকে আমি গম্ভীর হতে দেখিনি, সব সময় হেসে সবাইকে বুকে টেনে নিয়েছে। আমি যখন প্রথম বউ হয়ে আসি এখানে, আমি খুব ছোট বয়সে বিয়ে হয়েছে এবং এই যৌথ পরিবারে সকলের ভালোবাসা পেয়েছি আমি। আর জেঠু মামনি তো সবচেয়ে ওপরে। জেঠু মামনির কাছে গেছি সব সময় একটা কিরম যেন একটা ভীষণ আশ্রয়, একটা ভীষণ নিশ্চিন্ত জায়গা ছিল এই জায়গাটা। সব সময় হেসে
বুকে জড়িয়ে ধরতে। কোনোদিন আমি মামনিকে গম্ভীর হতে, বিষণ্ণ হতে আমি দেখিনি। এতটাই প্রাণ শক্তিতে ভরপুর ছিল মামনি। সেই অভিজ্ঞতা, সেই অনুপ্রেরণাটা মামনির কাছ থেকে আমি মামনিকে বারবার বলেছি, তুমি সত্যি আমাদের অনুপ্রেরণা, তোমার মতো করে যেন আমরা জীবনটাকে নিয়ে যেতে পারি। আর সত্যি আজকে মামনি এত বছর থেকে আমাদের এত বড় সংসারটাকে আগলে সবার শেষে সবার দায়িত্বকে প্রতিষ্ঠা করে 100 বছর, 101 বছরে অবশেষে তিনি অবসর নিলেন, যে নিশ্চিন্তে যে না সবাই এখন স্থিতি হয়েছে, ভালো আছে, সব সংসার ভরপুর আছে, ভরে গেছে, সবাই সব সংসারে ব্যস্ত আছে, খুব নিশ্চিন্তে উনি ওপরে চলে গেলেন। এবং যেখানেই থাকুক মামনি এইভাবেই আমাদের আশীর্বাদ করো, ভালো থেকো যেখানে থেকো, আর আমরা যেন তোমার মতো করেই পথে চলতে পারি, তোমার অনুপ্রেরণা যেন আমাদের জীবনে পাথেও হয়, এটাই আমার বলার, আর কিছু না। তুলতুলি কি আসো? আমার দাদা বৌদি সবাই কিন্তু মামনি সম্বন্ধে এক এক করে সবকিছুই বলেছেন। তো আমি বলবো মামনি তুমি যেখানেই থাকো সেখানে তুমি ভালো থেকো, তোমার পরিবারও সেখানে আছে, সেই পরিবারদের সাথে তুমি ভালো থেকো, এটুকুই আমার বক্তব্য। ঠিক আছে মামনি, তুমি যেখানেই থাকো ভালো থেকো। আমি ডাক্তার মাসিমণি, আমি ডাক্তার মাসিমণি, অনেকে ডাকতো মণি। তো মাসিদের মধ্যে মণি মানে জেম অ্যামাংস্ট মাই মাসিস। মাসিমণি মানে আমার কাছে অনেক স্মৃতি ছোটবেলাকার, ছোটবেলার অনেক স্মৃতি, আমার এন্টায়ার চাইল্ডহুড। আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে মাসিমণি চলে যাওয়া মানে আমার পুরো চাইল্ডহুডটা চলে গেল। মানে সিঙ্গল একটা স্টেপে আমি মধ্যবয়স্ক থেকে বার্ধক্যের দোরগোড়ায় পৌঁছে গেলাম মনে হয়। কেননা মাসিমণি আমাকে ছোট দেখেছে, ছোট থেকে অনেক বড় দেখেছে। ছোটবেলায় আমরা, কচুদা যেটা বলছিল, ছোটবেলায় আমরা কি কি দুষ্টুমি করেছি তার উইটনেস ছিল মাসিমণি। তো আমাদের ছেলে মেয়ে বা আমাদের গ্র্যান্ড চিলড্রেন তাদেরকে যে এইগুলি বলবে যে আমরাও একসময় চাইল্ড ছিলাম, চিলড্রেন ছিলাম, তাদের লাস্ট যে জেনারেশনটা, লাস্ট অফ দ্য মহিকান্স মাসিমণি ছিল, মাসিমণি চলে গেল। এবারও ভেবেছিলাম যে হয়তো একটা মিরাকেল হবে। কেপিসিতে কতবার ভর্তি হয়েছে, কতবার মিরাকেল হয়ে ফিরে এসছে। মানে শি ওয়াজ এ গ্রেট ফাইটার, গ্রেট ফাইটার। কেপিসিতে ভর্তি হয়ে সেখানে মাসিমণি কবিতা রিসাইট করতো ফ্রম হার মেমোরি আইসিইউতে, সেইগুলি রেকর্ড করতো ডাক্তাররা, নার্সরা, তারা তাদের বাড়িতে গিয়ে শোনাতো যে দেখুন একজন 100 বছর বয়স একজন পেশেন্ট অ্যাডমিট হয়েছে, কিন্তু তার মেমোরিটা কত স্ট্রং, সেরকম লম্বা লম্বা কবিতা সে রিসাইট করছে অবলীলায়। সেই সব ভিডিওস আমার কাছে রয়েছে। সেসব ডাক্তাররা নিত, নার্সরা নিয়ে তারা বাড়িতে গিয়ে দেখাতো যে ইনি একজন এক্সেপশনাল পেশেন্ট, যে এই বয়সে এইরকম মেমোরি। তো প্রতিবার মাসিমণি ফিরে এসছে, ভালো হয়ে ফিরে এসছে। এবারও ভেবেছিলাম যে ভালো হয়ে ফিরে আসবে, কিন্তু আনফর্চুনেটলি দ্যাট ওয়াজ নট টু বি। মাসিমণি মানে আমার পুরো ছোটোবেলার সেই বৃন্দাবন বসলেন, আমরা ছোটোবেলায় যেতাম, কত আনন্দের দিনগুলি কাটতো সেখানে। কাকা নানা মানে আমার মেসোকে আমরা বলতাম কাকা নানা, সেটাও একটা স্মৃতি। ছোটোবেলা আমি আমার বাবাকে কাকা বলতাম, কাকা নানা কোর্ট থেকে মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসতো, এসে বলতো কাকা না না, সেই থেকে হয়ে গেল কাকা নানা। তো সেই কাকা নানা আমাদেরকে ফার্স্ট যেটা জিজ্ঞেস করতো ওই বাড়িতে গেলে পরে, কি খাবি তোরা, কিন্তু উত্তরের জন্য অপেক্ষা করতো না, বিকজ সে জানতো যে আমরা কে কি ভালোবাসি। আমরা উত্তর দেওয়ার আগেই সে চলে যেত এবং নিয়ে আসতো কারোর জন্য ফিশ ফ্রাই, কারোর জন্য কবরেজি, মানে নর্থ ক্যালকাটার সব ডেলিকেসিস। আর এছাড়া মাসিমণির রান্না তো অপূর্ব, সুপার। এরকম রান্না আমি খুবই কম খেয়েছি
যেটা অনেকেই বলেছে, মানে এক সে এক ডিশ সে বানাতে পারতো, পিকুও বলছিল। এবং তার যেটা আরেকটা হচ্ছে এমব্রয়ডারি, স্টিচিং, আমাদের বাটিক, আমাদের বাড়িতে এটা আমার একটা বিস্ময় ছিল। মাসিমণি আসতো দুপুরবেলা, আমার মনে আছে, দুপুরবেলা এসে আমার মাকে বাটিক শেখাতো। সারা বাড়ি জুড়ে লম্বা লম্বা সাদা থান, হ্যাঁ, তারপরে মোম গালানো হতো। তারপরে সেই সাদা থানগুলি কি অপূর্ব কারুকার্য বাটিকের হয়ে যেত, এটা আমার কাছে একটা বিস্ময় ছিল। তো এইটা দুপুরবেলা হতো আমাদের বাড়িতে। এবং মাসিমণি, আমার মনে আছে, মাসিমণি চলে যাওয়ার পরে অনেকক্ষণ বাড়িতে একটা হালকা একটা আতরের গন্ধ থাকতো, মাসিমণি ইউজ করতো, অপূর্ব একটা সুন্দর গন্ধ, আমার খুব ভালো লাগতো। তো অনেক স্মৃতি, অনেক স্মৃতি, কি বলবো আমি, এখন সব ভুলেই যাচ্ছে। লিখতে বললে লিখে দিতাম, কিন্তু বলতে বললে পরে এগুলি বলা খুব ডিফিকাল্ট। তো 100 বছর যে আমাদের উদযাপনটা হলো, সেখানে একটা মজার জিনিস দিয়ে শেষ করছি। মাসিমণি খুব এমনি মানে ইমপেকেবলি ড্রেস, মাসিমণির সেন্স অফ ড্রেস, শাড়ি পরা কাকে বলে আমি মাসিমণিকে দেখে আমি বুঝেছিলাম যে এরকমভাবে বোধহয় শাড়ি পরতে হয়। প্রত্যেকটা প্লিট, প্রত্যেকটা মানে একদম ইমপেকেবল, মানে অপূর্ব। মাসিমণির সেন্স অফ ড্রেস এবং হার এটিকুয়েট, হার ওয়ে অফ স্পিকিং, কালচার্ড, কবিতা মানে সাহিত্যে দখল, মানে সব কিছু মানে একটা মানে এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে। এবং যেটা হচ্ছে আমি বলছি ওই স্মার্টনেস, হার স্মার্টনেস, ইভেন অ্যাট দিস এজ, মানে যে 100 বছর হয়ে গেছে, মেমোরি ফেল করছে, কিন্তু স্মার্টনেসে সে কখনো হারবে না। 100 বছরের যে সেলিব্রেশনটা হলো, তাতে সবাই আসছে গেস্টরা, গিফটস নিয়ে আসছে। মাসিমণি বসে আছে চেয়ারে, একটা থ্রোনে বসে আছে, পাশে খুচুদা, হ্যাঁ, সবাই এসে গিফট দিচ্ছে। সবাই একটাই প্রশ্ন করছে ফার্স্টে, কেমন আছো, তারপরে চিনতে পেরেছো? মাসিমণি বলছে যথারীতি, হার স্মার্টনেস, চিনতে পারছে না, এত গেস্টকে চেনা যায়। বলছে হ্যাঁ চিনতে পেরেছি। কিন্তু পরের প্রশ্নটা হচ্ছে দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট, আমি কে বলো তো? সবাই ওই একটাই জিনিস বলছে। ইন দ্য এন্ড শি লস্ট হার টেম্পার। তো এনিওয়ে, এটা জোকিংলি বললাম, মানে শি ওয়াজ এক্সট্রিমলি স্মার্ট, কখনো হেরে যাব না, অলওয়েজ পুটিং আপ উইথ ইট, দ্যাট ওয়াজ হার ট্রেট। আমার I will forever remember Masimoni. I will forever remember you. আমাদেরকে আশীর্বাদ করো, তোমার আশীর্বাদ যেন সবসময় আমাদের উপরে থাকে, এই বলে আমি শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। একদম মায়ের মতোই ছিলেন। আমি আমার মাকে হারিয়েছি আজ বহুদিন আগে। মাসিমার কাছে গেলে আমি সেই অনুভূতিটা পেতাম, একদম মাতৃস্নেহ, এত আদর, এত ভালোবাসা আমি মাসিমার কাছে পেয়েছি। আমার সব সময় মনে হতো আমার মায়ের অভাব পূরণ হচ্ছে। আর মাসিমাও আমাকে সত্যি এত ভালোবাসতেন। যখন আমার বাড়িতে আসতে বলেছে, শরীর খারাপ থাকলেও কষ্ট করে ঠিক আসতেন, দোতলায় উঠতেন, এত খুশি হতেন যে কি বলবো। কিছুতেই খাবার পরে যদি বলতাম মাসিমা একটুখানি ঘুমিয়ে নিন, না না ঘুমোলে তোমাদের সঙ্গে গল্প করবো কখন, একটু বসেই থাকি, রোজই তো ঘুমোই, কি আছে। আমার যখন ছেলেরা ছোট ছিল, ওই অঞ্চলে, হাতিবাগান অঞ্চলে ছেলেদের পড়াতে নিয়ে যেতাম। ওই ছেলেদের পড়াতে ঢুকিয়ে আমি মাসিমার কাছে গিয়ে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা কত গল্প করেছি। আমার মনে হতো কোথা দিয়ে সময় চলে যাচ্ছে 2 ঘন্টা, আমি বুঝতেই পারতাম না। মাঝে মাঝে আমার খেয়ালই থাকতো না যে আমাকে উঠে আবার ছেলেদের নিয়ে বাড়ি ফিরতে হবে। এত আন্তরিকভাবে, এত সুন্দর করে মাসিমা আমাদের যত্ন করতেন, যাই খাওয়াতেন, এত আন্তরিকতা থাকতো যে মানে নিজের বাড়ি নাকি আমি মাসিমাকে মানে আমার জায়ের মা, আমি ভাবতেই পারিনি কোনোদিন এইভাবে। আমার সব সময় মনে হতো আমি আমার মাকে হারিয়েছি, কিন্তু আরেকটা মা পেয়েছি, আমার মায়ের অভাব পূরণ করে দিতে মনে। আজকে মাসিমা যেখানেই থাকুন, মাসিমা নিশ্চয়ই আমাদের সবাইকে দেখতে পাচ্ছেন,
আমাদের সবার কথা শুনতে পাচ্ছেন আশা করি। এবং মাসিমাকে বলছি, মাসিমা আমরা সবাই আপনাকে খুব খুব ভালোবাসি। আমরা কোনো দিন আপনার কথা ভুলবো না, ভুলতে পারবোই না। আপনি আমাদের মনে একটা বড় ছাপ রেখে গেছেন। আপনি যেখানে থাকুন, মেসোমশাইয়ের সঙ্গে দেখা হচ্ছে নিশ্চয়ই। খুব ভালো থাকুন, শান্তিতে থাকুন, আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন ভালো থাকতে পারি। আমি একটা কবিতা লিখেছি, সেটাই আমি এখানে পড়ছি। মাসিমা তোমায় প্রণাম। রাত 9টায় থেমে গেল ঘড়ি, 101-এর প্রদীপ খানি নিভল ধীরে নিঃশব্দ ঘড়ি। মাসিমা তুমি গেলে জানি, একটি শতক আরো এক সাল, কত যুগ এর সাক্ষী যে তুমি। দেশ ভাগ দেখা ভোরের মিছিল, কোল থেকে কোল জলাভূমি। তোমার আঁচলে বাঁধা ছিল ঘর, পাশে রূপকথা দেশ, পায়েসের ঘ্রাণ ব্রত কথা স্বর। তোমার বেলায় সবই নিঃশেষ, চোখের পাতায় স্নেহের কাজল, হাতে কাপা আশিসের ভার। শত বলি রেখা বুক তবু সরে যাচ্ছে, বুক তবু ঝলমল। ভালোবাসা হার মানে না। রাত 9টায় তারা নেমে এলো নিতে তোমায় চুপি চুপি। 101-এর আয়ু ফুরলো, চলে গেলে তাই ওগো মাসি। রয়ে গেলে তুমি শাকের রবে, তুলসী তলার সাজ প্রদীপে। নূতন শাড়ির গন্ধ সবে, নাতি নাতনির কপালে আলতো টিপে। মৃত্যু তোমায় ছুতে কি পারে, যারা বাঁচে তারা এমনি বাঁচে। 101টা বছর ধরে যা বিলালে তাই আজ নাচে। মাসিমা গো, আজ তোমার পায়ে রাখি প্রণাম। চোখের জলে স্মৃতির খাতায় লিখে রাখি তোমারই নাম। মাসিমা তোমাকে প্রণাম। স্মৃতি খুবই কম, তার কারণ আমি খুব ছোট বয়সে, আমরা যেখানে জন্মেছিলাম, মানে আমি যেখানে জন্মেছিলাম, যেখানে ছোট বয়সে যে জায়গাটা, সেটা হচ্ছে বৃন্দাবন বসে, সেখানে স্মৃতিটা খুব কম। তার কারণ হ্যালো, আমি অনেক ছোট বয়সে যখন ক্লাস 6-এ পড়ি, যখন ক্লাস 6 বা 5 এরকম হবে, সেই সময় আমি ওই জায়গাটা ছেড়ে চলে যাই কালিন্দিতে। তো স্মৃতি বলতে যেটা খুব মনে পড়ে, যেটা এখন সত্যি আমরা সেনগুপ্ত পরিবারের সকলেই হয়তো মিস করি, যে জিনিসটা আমরা তখন দুর্গাপুজোর, স্পেশালি দুর্গাপুজো যখন শেষ হয়ে আসতো, আমাদের পরিবারে বিসর্জন বলে একটা রীতি ছিল। সেই রীতিতে আমরা ছেলেরা বাইরে বেরিয়ে বিসর্জনের সময় 3টে ভাসানরত ঠাকুরের মুখ দেখার একটা প্রচলন আমাদের ছিল। এবং যখন আমরা চলে আসতাম, ওই বৃন্দাবন বসুনের বাড়িতে একটা কলসি রাখা থাকতো, যেখানে আমরা সেই জলের মধ্যে মুখটা দেখতে হতো। তো আমার মনে পড়ে, মণি যখন আমরা ঢুকতাম, মণি ওখানে দাঁড়িয়ে আমাদেরকে বলতেন যে দেখো তোমাদের মুখটা ওইখানে দেখা যাচ্ছে কি। তো সেই পুরনো স্মৃতি বলতে আমার সেই স্মৃতিটা খুব খুব মনে পড়ে। এবং সত্যি কথা বলতে আমার ছোটবেলাটা আমাদের খুবই, মানে বড়দের, মানে আমার গ্র্যান্ড প্যারেন্টস যারা, আমার আম্মা, মণি, এদের সাথে আমার একটা অদ্ভুতই সান্নিধ্য ছোটবেলা থেকেই ছিল, এবং সেইভাবেই আমার বড় হওয়া। তো এখন উনি আমাদের মাঝখানে নেই, তো যেখানেই থাকুন ভালো থাকুন, এটাই বলবো। এইটুকু স্মৃতি মনে আছে। থ্যাংক ইউ। চাইতো, কিন্তু আমি তো এখন গান করতে পারি না, আমার কষ্ট হয়, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল মামনি শেষ সময় মামনিকে শোনাবো। তাই আমি এই 2 লাইন গান মামনিকে উদ্দেশ্য করে, মামনি তুমি শোনো, আমি তো পারি না, আমি যেটুকুনি পারছি তোমাকে 2 লাইন শুনিয়ে দিচ্ছি। আমি আপন করিয়া চাই তবু তুমি তো আপন হয়েছ। হৃদয়ের পথে ডাকি তোমার
তুমি কোন পথে জানি না জীবনে সেই পথে আমার বাহু ভুবনে কোন পথে জানি না জীবনে জানি না কখন কুসুমের মতো আমায় ঘুরাইলে তুমি আপন করেছো আপন করিয়া এখন মাসিমা সম্পর্কে কিছু বলতে যাওয়া মানে ধ্রুবদার নাম করতেই হবে। আর ধ্রুবদার সঙ্গে আমার যদি দেখা না হতো তাহলে মাসিমার সঙ্গে দেখা হতো না। কত সুন্দর একজন মানুষ। ধ্রুবদার সঙ্গে আলাপ হয়েছিল আমার রঙ্গকর্মীতে কাজ করতে গিয়ে। আমি একজন থিয়েটার ওয়ার্কার ব্যক্তিগত জীবনে। তা ধ্রুবদাই একদিন আমাকে বললেন যে চলো তুমি আমার, কারণ যেহেতু আমার বাড়ি থেকে ধ্রুবদার বাড়ি খুব কাছে ছিল। তো আমি বললাম যে ধ্রুবদা, একটা কথা বলি, ধ্রুবদার সঙ্গে মিশতে মিশতে আমার মানুষের সম্পর্কে মনে হয়েছিল রত্ন একদম। তো আমি একবার তখন ধ্রুবদার কাছ থেকে এই অফারটা পেলাম যে মাসিমার সঙ্গে দেখা করতে যাও, মার সঙ্গে দেখা করতে চাও। তো আমি ভাবলাম রত্ন গর্ভাকেও দেখে নিই, রত্নকে তো দেখলাম, রত্ন গর্ভাকেও দেখে নিই। মানে আমাদের উত্তর কলকাতার বাড়িগুলো একটু ম্লান, পুরোনো বাড়িগুলো বিশেষত ম্লান হয়ে গেছে এখন। তো আমি একটা ঢুকলাম বাড়িতে, ভেতরে ঢুকলাম, ঢুকে দেখলাম মহারানী বসে আছে একটা ম্লান একটা চেয়ারে, একটা শান্ত, সামনে একটা টেবিল। মানে আমাকে ইমপ্রেস করে ফেললেন প্রথম দর্শনেই, যেন একটা অদ্ভুত সুন্দর হাসি, ভীষণ একটা পার্সোনালিটি। আমি তো চিন্তাই করতে পারি না, আমার মাকে দেখেছি অন্যরকম একদম টিপিক্যাল একজন বাঙালি, সেখানে এইরকম একজন মানুষ যে থাকতে পারেন একটা, মানে একটা তুষ্য গলির মধ্যে একটা বাড়িতে। আমি অবাক হয়ে গেছিলাম। আর কি মানে কি মানে যেটা বলছে প্রতিটা কথা মনে হচ্ছে যেন একটা মানে হীরের টুকরো। আমি এরকমভাবে করতে করতে মাসিমা সেদিনকে আবৃত্তি শুনিয়েছিলেন। পরের একদিন মাসিমার সঙ্গে সেদিনকে ভায়োলিন নিয়ে গিয়েছিলাম, বাজিয়েছিলাম, মাসিমা খাইয়েছিলেন। আমি ডালটা খেয়ে হঠাৎ মাসিমার কথা মনে পড়ে গেল। সেদিনকে মাসিমা করেছিলেন লুচি এবং ডাল। আমার এই এটা খেতে গিয়ে হঠাৎ মনে পড়ে গেল মাসিমার কথা। এরকম ছোট ছোট মানুষ অ্যাকচুয়ালি, যে কেউ একজন চলে যান মানে আমার কাছে চলে যাওয়া নয়, কোথাও একটা আছেন, হয়তো দেখা হবে একদিন, নিশ্চয়ই দেখা হবে। যদি নেক্সট বার্থ বলে কিছু থাকে, সেই নেক্সট বার্থে নিশ্চয়ই দেখা হবে, বা কোনো একটা অন্য জায়গাও যদি থাকে সেখানে দেখা হবে, যদি নেক্সট বার্থ বলে কিছু না থাকে। তবে থাকে এবং আমি বিশ্বাস করি ব্যক্তিগত জীবনে। তার সম্পর্কে কিছু বলতে যাওয়া মানে প্রচুর স্মৃতি ভিড় করে আসে। হয়তো মাসিমার সঙ্গে আমার স্মৃতিগুলো খুব ছোট ছোট, এক একটা দিনের স্মৃতি, এক একটা বেলার স্মৃতি। হয়তো আপনাদের এখানে যারা আছেন তাদের তুলনায় হয়তো খুবই নগণ্য, খুবই ছোট, কিন্তু আমার কাছে আমার স্মৃতিগুলো বিশাল বিশাল। ধ্রুবদা আমাকে বললেন যে মাসিমা দিল্লি যাবেন দিদির কাছে, তোমাকে আসতে হবে। কি না, তোমাকে নিয়ে যেতে হবে। তা ধ্রুবদা পুলিশ সঙ্গে তো আমি মাসিমাকে ধরে নিয়ে যেতাম। আমি জানি না গত জন্ম বলে কিছু আছে কি না, মাসিমা যে কি করে আমার সঙ্গে ওই 2-3 দিন 4 দিন 5 দিন কি 10 দিনের কথা, একটু ফোনে কথা, তাতে আমার উপর একটা নির্ভরতা এসে গেল। হয়তো নিশ্চয়ই উনি হয়তো গত জন্মে আমারও মা ছিলেন, আমি জানি না। বলে আমাদের মানে হিন্দু শাস্ত্রে এরকম একটা ব্যাপার আছে যে মাইথোলজিতে বলে যে এরকম একটা আমাদের সম্পর্কগুলো, এই যে আমাদের প্রত্যেকের সঙ্গে দেখা হয়েছে একজনের সঙ্গে একজনের, আমাদের প্রত্যেকের সঙ্গে কোনো না কোনো বার্থডে কারোর সঙ্গে কোনো রিলেশন ছিল সেই হিসাবে। যাই হোক, সেটা আমার ব্যক্তিগত বিশ্বাস, আমি বিশ্বাস করি। এবং সবচেয়ে বড় কথা, বিশ্বাস হয় কি হয় না জানি না, আমি এটা বিশ্বাস করে খুব আনন্দ পাই। মাসিমার সঙ্গে এরকম যতবারই যেতেন মাসিমা, সেই আমাকে ডেকে পাঠানো, ফিরতেন যখন তখনও ধ্রুবদা বলতেন যে সন্দীপ তুমি অন্য দিনকে ফ্রি আছে, ফ্রি করে নেবো। তো মাসিমার সঙ্গে এরকম। তারপরে আমার সবচেয়ে খুব কষ্ট হয়েছিল যেদিনকে মাসিমা আমাকে প্রথম চিনতে পারেনি। আমি খুব মানে আমার মনে হয়েছিল আমার মা বোধহয় আমাকে চিনতে পারলেন না। আমি খুব মানে
আমি 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 প্রকাশ করিনি কিছু, কিন্তু আমি অপেক্ষা করছিলাম সেই দিন পর্যন্ত, যে সেই সময় পর্যন্ত যে মাসিমা আমাকে চিনতে পারুন। এবং সেদিনকে দেখেছিলাম ধ্রুবদার কি ঐকান্তিক প্রচেষ্টা আমাকে চেনানোর পিছনে। ওই ধ্রুবদা নানাভাবে বলছে তোমার সঙ্গে এই হয়েছে, তোমার মনে পড়ছে না, তুমি এই মাসিমা কিছুতেই রিকগনাইজ করতে পারছেন না, কোথাও লিঙ্ক ফেল করছে হয়, তবুও তো মানুষটা রয়েছে না, মানুষের সঙ্গে কথা বলছি, এটা ভেবেও ভালো লাগছে। আমি আবার ভাবলাম ঠিক আছে, কোনো ব্যাপার না মাসিমা, আপনি মনে করেন আমি একটা নতুন কেউ এসেছি। তারপর আস্তে আস্তে মাসিমার ধ্রুবদারা চলে গেলেন। এই ঘটনাটা অবশ্য ধ্রুবদা ওই বাড়িটা ছেড়ে যখন অন্য জায়গায় চলে এলেন সেই সময়টা, এরকম ছোট ছোট প্রচুর স্মৃতি মাসিমার সঙ্গে আছে। মাসিমার কথা যখনই ভাবি আমার মনে হয় যে একটা বাড়ির মধ্যে থাকা একটা উজ্জ্বল আলো, যে আলোটা আমাকে প্রত্যেক মুহূর্তে আমাকে ইন্সপায়ার করতো। আমি আজকেও মাসিমার কথা বহু জায়গায় বলি, কথা বলি যে একটা মানুষ একটা বাড়িতে থেকে, একটা ছোট জায়গার মধ্যে থেকে নিজের কালচারটাকে, নিজের হেরিটেজটাকে কীরকমভাবে মেনটেন করে গেছে। এবং শুধু তাই নয়, সারা জীবনের কথা যখন আমরা শুনেছি, প্রতিটা ভাই বোনকে মানুষ করা, তাদেরকে মানে কি অসম্ভব জীবনী শক্তি থাকলে মানুষ এরকম বলতে পারে। শুধু তাই নয়, তিনি প্রতিটা কথা বলতেন এবং কি কনভিকশন লেভেল দিয়ে বলতেন, অথচ কি শান্তভাবে বলতেন। আমি এত শান্তভাবে কাউকে বলতে দেখিনি। আমি আমার ব্যক্তিগত জীবনে সারা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াই নানা কারণে, প্রান্তিক মানুষের সঙ্গে কাজ করি তো, এবং উচ্চ লেভেলের অনেক লোকের সঙ্গে কথা বলি, কিন্তু এইরকম একটা পার্সোনালিটি, সেই ব্যক্তিটাকে আলাদা করে চেনা যায়। মাসিমার সম্বন্ধে যা বলবো সেটা অনেক কম হবে। যাই হোক, শেষে এইটুকুনি কামনা করি আপনার সঙ্গে যেন আবার দেখা হয়, সেটা যে কোনো সময় হোক, যে কোনো জন্মে হোক। কারণ এই জন্মে তো আর দেখা হবে না, কোনোদিন যদি দেখা হয় আবার নতুন করে শুরু করব, বা শেষ যেদিনকে দেখা হয়েছিল, যেদিনকে শেষ কথা হয়েছিল, তারপর থেকে পরের জন্মের পরের কথাগুলো শুরু করব। ভালো থাকবেন মাসিমা, খুব ভালো থাকবেন, নমস্কার। রাখি না যে আমি মনীষ সম্বন্ধে বলবো, বাট এইটুকু নিশ্চয়ই বলবো যে আমি আই এম ফরচুনেট যে আমি দুজনকে সেঞ্চুরি ক্রস করতে দেখেছি, আমার দাদু একজন আর মণি একজন। এবং আমি শুনতাম যে মণি অসুস্থ, ভর্তি হয়েছেন হাসপাতালে, বাট আমার মনে একটা দৃঢ় বিশ্বাস থাকতো, বিউকে বলতাম দেখো শি ইজ আ ফাইটার, শিল বি ব্যাক। বাট একটা আমরা সবাই জানি আমাদের সবার সময় সীমিত এখানে, তো ঠিক আছে, মানিয়ে নিতে হবে আমাদের সবাইকে। এবং উনি যাদের জীবনে ছোঁয়া রেখে গেছেন, উনি আমাদের মধ্যেই আছেন, আমাদের সবার ছোঁয়ার মধ্যেই আছেন, আমাদের সবার মধ্যেই আছেন। তো আমি ওনাকে সেইটুকু প্রণাম জানিয়ে, উনি যেন আশীর্বাদ আমাদের উপর সবসময় রাখেন, ভালো থাকেন, এবং she lives on within us. Thank you all. আমার দাদা, বৌদি সবাই কিন্তু মামনি সম্বন্ধে এক এক করে সবকিছুই বলেছেন। তো আমি বলবো, মামনি তুমি যেখানেই থাকো সেখানে তুমি ভালো থেকো, তোমার পরিবারও সেখানে আছে, সেই পরিবারদের সাথে তুমি ভালো থেকো, এটুকুই আমার বক্তব্য। ঠিক আছে মামনি, তুমি যেখানেই থাকো ভালো থেকো। বয়স 68 হলো, মামনি 100। তো ছোটবেলার থেকেই আমরা দেখেছি, ছোটবেলার থেকেই আমরা ওই বৃন্দাবনবাসীদের বাড়িতে গিয়ে, আমি কুচু আর 11 দিনের ছোট বড়, তো যত বদমাশি আমরা ওখানে গিয়েই করতাম। রানিং ট্রামে ওঠা শেখা ওই মামনির আন্ডারি থেকেই করেছি। আর মামনির মধ্যে খুব এনার্জি ছিলেন এবং সাজতে বাজতে খুব ভালোবাসতেন। আমি জানি দিল্লিতে কুচু রাত 3টের সময় মামনিকে সাজিয়ে গুজিয়ে ফটো তুলত। সুতরাং এই মামনির সম্বন্ধে এত স্মৃতি যে বেশি কিছু বলা যাবে না, তো মাথায় আসছে কিন্তু জাম্বেল রাফ হয়ে যাচ্ছে। আশা করি উনি আমার আত্মার শান্তি পান। আজকে আমার বলার কোনো যোগ্যতা আছে কিনা, কারণ আমার নিজের কোনো ভুল বা অসুবিধা বলতে কোনোদিনই আমার অসুবিধা কিছু হয়নি। আমি ভীষণ
খোলাখুলি কথা বলি। লাস্ট বেশ কয়েক বছর মা বাবার থেকে খবর নিয়েছি, কিরণ ভাবে আমাকে অনেকবার বলতো যে যা না একবার মনির সাথে দেখা করে আয়, কিন্তু জীবনে অফিস করেছি, অনেক জায়গায় গেছি, কিন্তু মনির কাছে গিয়ে কখনো পৌঁছে উঠতে পারিনি। সুতরাং মনির সম্পর্কে বলার ধৃষ্টতা আমার আছে কিনা আমি জানি না, তবে যেইটুকুনি ছোট ছোট মেমোরি একটা দুটো আমি সবসময় চেরিশ করি, সেই চেরিশটা আমি বলতে চাই যে যখনই বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান হতো, যেহেতু আমি দাদা ভাই ছোটদা ভাই আমরা হচ্ছি সবচেয়ে বংশের বড় ছেলে মেয়ে, তো সকলের সব কাকা কাকিদের মানে পিসি সকলের বিয়ে দেখেছি। তো বিয়ের মুহূর্তগুলোতে আম্মার মনির যে বন্ডিংটা, যে একজন সমানে কথা বলে যেত আমার আম্মা, আর মনি হতো গুড লিসনার, যে সমানে আম্মা যা যা বলতো মনি চুপচাপ শুনে যেত। তো এই জিনিসটা নিয়ে পরে আবার সবাই খুব ডিসকাস করতো, খুব আনন্দ করতো, খুব চেরিশ করতো যে এই দুজন মিলে সারাটা বিয়ের বাড়িতে অনর্গল, ইভেন রাত্রিবেলা একসাথে দুজনে পাশাপাশি শুতো এবং অনর্গল দুজনে কথা বলে যেত। কাকুমা কিছুটা জানো, সবাই জানে সেটা। তো এই মেমোরি আর পুরনো বাড়িতে আমার এখনো, আমি অনেক কিছুই ভুলে গেছি, কিন্তু একটা জিনিস যেটা কখনো ভুলিনি, যে আমার একটা ভীষণ কিউরিওসিটি ছিল যে টাইপরাইটারের ওপর, যেটা সোনার কাছে ছিল। আমার সবসময় টার্গেট থাকতো যে কি করে গিয়ে আমি ওখানে একটু আঙুল লাগাতে পারবো, সেটা আঙুল দিতে পারলে মনে করতাম এটা বিশাল ব্যাপার। তো সোনা কোলে বসিয়ে সেই টাইপরাইটারটা আমাকে ধরতে দিত, তো তখন মনে করতাম যে একটা বিশাল কিছু লটারি জিতে নিয়েছি, যে আমি টাইপরাইটার ধরতে পারছি, অমূল্য টাইপরাইটারটা। তো এই কিছু কিছু স্মৃতি শুধু আমার সাথে না, আমার মনে হয় এখানে যারা সোনামণির বাড়িতে সকলের সাথেই সেই মেমোরিজ রয়েছে। আর ওই পাড়ায় দাদাভাই ছোটদাভাইরা ভীষণ ক্রিকেট খেলতো, আর আমার ভূমিকা থাকতো তারপরে ওখানে গিয়ে বসে একটু, আর ওই সন্ধ্যা হয়ে গেলেই ভূতের বাড়ি বলে ওই একটু ভয় ভয় একটা ব্যাপার একটা থাকতো, সেই নিয়ে গল্প, আমাকে ভয় দেখানো হতো। ছাদে যাওয়া মানা ছিল আমাদের সন্ধ্যের পর। তো মনির থেকে যেটা আমার শেখা, যেহেতু এখন, আগে খুব অল্প বয়স ছিল উঠতাম, এখন 40 হয়ে গেছে, এখন বুঝতে পারি সম্পর্কের মর্ম। তাই মনির থেকে শেখা হচ্ছে যে এমন একজন গ্রেসফুল মহিলা যাকে কোনোদিন আমি গম্ভীর দেখিনি, যিনি সবসময় স্মাইলিং ফেস অলওয়েজ। কারোর জীবনেই তো সারাক্ষণ সুখ আসতে পারে না, দুঃখও আসে, কিন্তু সবকিছুর মধ্যেও মুখে হাসি রেখে দেওয়ার মতো কারেজ খুব কম মানুষের থাকে, মনি ওয়ান অফ দেম। তো সেটা যাতে বাকি জীবন যতটুকুনি থাকবো চালিয়ে যেতে পারি, সেই লেগেসি, সেই চেষ্টা করব। আর মনি ক্ষমা করে দিও, শেষ সময়টুকু তোমার কাছে আমি গিয়ে পৌঁছতে পারিনি, কিন্তু সবসময় বাবা মার থেকে খবর নিতাম। আর আশীর্বাদ করো যারা প্রত্যেকে আমরা রয়েছি, স্পেশালি যারা তোমার কাছে, তোমাকে শেষ কয়েক বছর কাকুবাই, যে আমি জানি কাকুবাইয়ের কাছে তুমি সবসময় আছো, থাকবে, পিসিমণি, ওদের সবাইকে দেখে রেখো। থ্যাংক ইউ, লাভ ইউ লটস। সেরকমভাবে বলার মতো আমার ঝুলিতে স্মৃতি খুব বেশি একটা নেই, তবে যেটা খুব আজকের দিনে করতে ইচ্ছা করছে বা করছি, সেটা হচ্ছে মনি খুব, আমার মনি বা গদলা আমার কাছে গান শুনতে চাইতে, আমি নজরুল গীতি গাইতাম, মানে গাই এখনো। তো যখনই দেখা হতো বা মনি যখন লাস্ট পুজোর সময়ও একবার আগের বছর যখন গিয়েছিলাম, তখনও গদলা বলাতে মনি আমাকে বলেছিল একটা গান শোনাতে। তো আমি চেষ্টা করছি যতটুকু, 2 লাইন হোক মনির স্মৃতির উদ্দেশ্যে 2 লাইন গাইতে। ফুলেরও জলসায় নীরব কেন কবি, ফুলেরও জলসায় নীরব কেন কবি, ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়, ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়, তব নানো ছবি নীরব কেন কবি, ফুলেরও জলসায় নীরব কেন কবি, যে বিনা
আশায় নীরব কেন করি। थैंक यू। तो मुनि के बारे में क्या ही बोलूं। So my relation with Moni started on a very weird note. When I came to this family, it was like Moni used to talk to me in Bengali, and always I used to reply in Hindi or English, and the conversation was "Bujho to jane." If sometimes she used to understand, sometimes I used to pretend that I am understanding her completely. Later, over a period of time, and I learned to understand Bengali, and our relationship has grown further stronger. She's after my mother, she's the only person whom I admire from the bottom of my heart. She taught me a lot, life's lessons, recipes, her favorite aloo ka sabji and sweet rice, which my son also loves a lot. I don't know what to say more, but yeah, I always remember during the tough days of my life, Moni told me 2 sentences, which has become the base of my journey to today. So Moni, wherever you are, we know you are in a better place, you are at peace, without pain. Keep blessing us. Thank you, Shantan. Thank you for giving me Moni. And thank you, Moni, for being a part of my life. Thank you. And me, in many ways, including in the kitchen. I used to be a fussy eater, but gradually she made me fall in love with food and cooking. I remember that having lost a lot of weight after a bout of illness during my final year of college, Moni vowed to send me back home to Delhi, 3 kilos heavier after a month at hers. The plan involved 3 home-cooked, wholesome meals, plus lots of chakum chukum throughout the day. I still remember looking forward to the rui mach bhaja and aloo bhaja with mushri dal and bhat that I had for breakfast most mornings. Until then, I used to be loathe rui mach, boring. But there was something appetizing about the pungent whiff of hot mustard oil mixed with the smell of fresh river fish, combined with the squeeze-triggering tempering of green chili and ragni that made my mouth water and beckoned me to the table. I also started to spend more time with Moni in the kitchen, watching her prepare the daily 5-course lunch and dinner meticulously, helping her sometimes. There was a certain rhythm, dare I say music, in all the cutting, scraping and grinding. I loved how her hands moved dexterously on the razor-sharp moti as she diced vegetables, all the same size, prosciutto or choccheri. I was fascinated by the rocking motion of the slender wrists on the old market kulmi and the heirloom shinura that she used to make sure shea posto or even moshla bata to enhance the flavor and consistency of any chew. I studied her as she intuitively matched the tempering spice to the dish. Kalo jeere for lao chingri, sada jeere for aloo fulgobi, pachforon for chachari, and so on. A pinch of this, a dash of that, never too much, never too little. I think it was probably in that old, dark, hot and greasy kitchen that I discovered food and the joys of cooking and unknowingly fell in love with it. This relationship, which continues to grow, has served me well over the years, and I only have Moni to thank for it. And hopefully, I can let her legacy live on a dish at a time. We love you, Moni.
দিদাকে খুব ছোটবেলার থেকেই দেখেছি। ওনার সম্বন্ধে বলতে গেলে সেই শ্যামপুকুরের দিনগুলোই আমার বেশি মনে পড়ছে। দিদা এবং দাদু আমাদের বাড়িতে আসতেন, বিজয়ার পরে আসতেন, দাদুকে প্রণাম করতেন, এসে নানান রকম গল্প। তারপরে সোনা দাদুও এলেন। 3 দাদু মিলে দেখছি বাইরের ঘরে গল্প করছেন, আর দিদা ভেতরের ঘরে মা চা টা করছে, খাবার দাবার দিচ্ছেন। দিদা মার কাছে বসে কত সুন্দর গল্প। ওনার কথা বলার ভঙ্গিটা এত সুন্দর ছিল, এত এলিগ্যান্ট। আমি তো মুগ্ধ হয়ে ওনার কথা শুনছি। খুব সাধারণ কথা, এমনি ঘর সংসারের কথা, কিন্তু কি মিষ্টি করে, এত তার মধ্যে এত একটা সুইটনেস ছিল বলাতে, এত ভালো লাগছিল শুনতে। আর এত সুন্দর একটা পারফিউম মেখে এসেছিলেন যে খুব ভাল লাগতো ওনার কথা শুনতে আর কি। সেদিনকে আমি বসে বসে অনেকক্ষণ কথা শুনছিলাম, নানান ধরনের, মার সাথে নানান কথা গল্প করছিলেন। তো সেই দিনটার কথা আমার খুব মনে পড়ছে। তারপরে মনে পড়ছে আমরা যখন 1992-তে আমরা দিল্লি গেছিলাম, আমি, বাবা, মা এবং সোনা 4 জনে বাবু কাকা বুবু কাকিমার বাড়িতে গেছিলাম। তা বুবু কাকিমা তো স্কুলে চলে গেছিলেন, বুবু কাকাও বোধহয় অফিসে বেরিয়েছিলেন, একটু তাড়াতাড়ি ফিরেছেন। সে দিদা আমাদের জন্য কত কিছু রান্না বান্না করেছিলেন, মনে আছে এখনো। দিদা এত সুন্দর সেই সব বাঙালি রান্না বান্না, বিশেষ করে আমার আর সোনার দিদার হাতের ওই মাছ, এতদিন বাদে মাছ খেতে পারছি, আমাদের বাঙালিদের মাছ। দুজনের সে কি মাছ খেয়ে খুশি আমরা। তারপরে নানান সেই গল্প গুজব, উনি কত কিছু কথা বলছিলেন, এরকম ছোট ছোট স্মৃতি মনে আসছে। ওনার মধ্যে না একটা খুব সুন্দর একটা সৌম্য ভাব ছিল, এত মানে অ্যাপ্রোচটা এত সুন্দর ছিল ওনার বসা, মানে আমি কম বয়সের কথা বলছি, বসে থাকা, কথা বলা, সব কিছুর মধ্যেই একটা খুব সুন্দর একটা পরিশীলিত একটা ব্যাপার ছিল, যেটা খুব আমার খুব ভালো লাগতো। তারপরে তো আমাদের সব যে যার বিয়ে হয়ে সব একে একে অন্য জায়গায় সব চলে গেলাম। তারপরে যোগাযোগের মাধ্যম হলো আমাদের ফেসবুক। বুবু কাকিমার বিভিন্ন পোস্টের মাধ্যমে আমি দিদার বিভিন্ন গুণাবলীর সাথে পরিচয় হয়েছে, দিদার কবিতা শুনেছি, এবং এই বয়সেও, এই 100 বছর বয়সেও কবিতা শুনেছি। মানে কি করে যে মনে রেখেছেন, এটাই একটা বিরাট ব্যাপার। তো তারপরে একদিন হঠাৎ দেখি উনিও ফেসবুকে, তো দেখে আমার খুব ভালো লেগেছিল যে এই বয়সে, মানে তখন তার অলরেডি 90-এর উপর বয়স, এই বয়সেও যে তিনি এতটা তার ভেতরে এনথুজিয়াসম, যে উনি মানে এরকম একটা মডার্ন আধুনিক একটা মাধ্যম, সমাজ মাধ্যম, এটাকেও খুব সুন্দরভাবে উনি গ্রহণ করেছেন, নিজে অ্যাকাউন্ট খুলেছেন। তো খুব ভালো লাগতো আমার দেখে, ওনার এই অ্যাকাউন্ট খোলাটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। তারপরে তো মায়েদের কাছে শুনেছি বিভিন্ন শাখা প্রশাখার বেড়াতে যাওয়া, দীঘাতে বেড়াতে গেছেন সবাই, মানে কি লাইভলি। তখনও তার মানে 93-94 বছর বয়স, সেই বয়সেও উনি কি মানে একদম সেই এত ইউথফুলনেস ওনার মধ্যে, মানসিকভাবে আমি বলবো, সেটাই বাবা মার কাছে আমি শুনেছিলাম খুব। বাবা তো জন কিটসের একটা কবিতাই ওনার হয়ে বলে দিলেন। তারপরে মনে পড়ছে আমার বাবা মার যে বিবাহ বার্ষিকী হলো 50 বছরে। এবারে 50 বছরে মাথার উপরে তো আর বাবা মার বড় তো আর কেউ নেই, একমাত্র আমার বড় মাসি তখন বেঁচে আর মেজো মামা বেঁচে। আর দেখি এবার তারা তো এমনি ফোনে তাদের সাথে কথা হয়েছে, সেটা আলাদা ব্যাপার। এবারে ফেসবুকে বাবা মাকে দেখছি অনেকেই করছেন, উইশ করছেন,
সবাই বলছেন যে আপনারা আমাদের প্রণাম নেবেন। 50 বছরের যাদের বিবাহিত জীবন, তাদের মানে তাদের মাথার উপরে বড়রা কেউ নেই ঠিকই, কিন্তু অন্যরা ছোটরা তাদেরকে প্রণাম জানাচ্ছেন। কিন্তু তার মধ্যে দেখি হঠাৎ দিদার একটা পোস্ট, আমার এত ভালো লেগেছিল। দিদাই একমাত্র মানুষ যে বলছেন কিনা তোমরা আমার আশীর্বাদ দিও। তো এটা বাবা মার জন্য খুব তখন সেই সময় একটা সত্যিই খুব মানে বিশাল প্রাপ্তি যে এই বয়সেও কেউ বলছেন যে আমার আশীর্বাদ দিও, তো আমার শুভেচ্ছা, আমার আশীর্বাদ, ভালোবাসা নিও। তো উনি যে মাথার উপরে ছিলেন, এটা খুব ভালো লেগেছিল। তো সেই পোস্টটা দেখে আমার আর কি, বাবা মাকেও দেখিয়েছিলাম, বাবা মাও পোস্টটা দেখে খুব ভালো লেগেছিল সকলে। তো তারপরে তো ক্রমশ শরীর ডিটোরিয়েট করেছে, 100 বছর উনি বেঁচেছেন, এটা একটা বিশাল বড় এই যে লাইনটা 100-র যে লাইনটা ক্রস করা, এটা তো কম বড় কথা নয়। তো সেইভাবে উনি মানে তার লাইফটাকে তিনি ফুলেস্টে তিনি এনজয় করেছেন, টু দ্য ফুলেস্ট তিনি এনজয় করেছেন। 3 ছেলে মেয়ে সবাইকে রেখে, সমস্ত ভরা সংসার তিনি রেখে যে সুস্থ মানে গেছেন, তিনি তার আত্মার শান্তি কামনা করি। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন, এই বলেই আমি আমার প্রণাম জানাচ্ছি।